তোমাদের এক্সপানশন অফ লিকুইড আমি স্টার্ট করেছিলাম, মানে রিলেশন বিটুইন অ্যাপারেন্ট এক্সপানশন আর রিয়েল এক্সপানশন, মানে আপাত পোষণ গুণাঙ্ক এবং প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হয়েছিল। এবারে যেটা আমরা যাচ্ছি হেডিং দিলেই যে তরলের ঘনত্বের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, যদিও কঠিনের সঙ্গে পুরোপুরি মিল আছে তবুও আমি করে দিচ্ছি। তরলের ঘনত্বের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, ঘনত্বের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের ঘনত্ব হচ্ছে d0 এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব হচ্ছে dt, আয়তন হচ্ছে v0, এটার আয়তন হচ্ছে vt এবং তরলের ভর হচ্ছে ক্যাপিটাল M, ভর তো কনস্ট্যান্ট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের ঘনত্ব হচ্ছে d0, আয়তন হচ্ছে v0, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব হচ্ছে dt, আয়তন হচ্ছে vt, ভরটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই আয়তন। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে লিখতে পারি d0 ইকুয়াল টু m বাই v0, সেকেন্ড ক্ষেত্রে dt ইকুয়াল টু m বাই vt। তাহলে দুটোকে যদি ডিভাইড করি dt বাই d0 মানে 2 ডিভাইড বাই 1 ইকুয়াল টু লিখতে পারি v0 বাই vt। এবার vt আর vt এর মধ্যে রিলেশন কি জানি, vt মানে v0 ইন্টু 1 প্লাস গামা রিয়েল ইন্টু তাপমাত্রার ব্যবধান, প্রকৃত পোষণ গুণাঙ্ক। তাপমাত্রার ব্যবধান মানে কি, প্রথমে কত ছিল 0 ছিল, তারপরে কত হয়েছে t। তাহলে এখানে দেখ v0 v0 ক্যান্সেল হলো, আসছে 1 প্লাস গামা রিয়েল ইন্টু t টু দি পাওয়ার -1। এবার আমি বলেছিলাম দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরি অ্যাপ্লাই করব। 1 প্লাস x টু দি পাওয়ার -1 যদি এক্সপ্যান্ড করি তাহলে কত হবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব, এরকম ভাবে চলতে থাকবে, তাই তো। দ্বিপদ উপপাদ্য তো ক্লাস 12 এ মানে ক্লাস 11 বা 12 কোনো একটা অ্যালজেব্রায় আছে, আমাদের সময় 11 এ ছিল, এখন জানি না কোথায় আছে, কোন একটা জায়গায় আছে। যাই হোক, যদি x এর মান যদি ক্ষুদ্র হয় একের থেকে তাহলে x স্কয়ার x কিউব এগুলো একের থেকে অনেক ক্ষুদ্র, তাই উচ্চতর ঘাতকে অগ্রাহ্য করে পাই 1 মাইনাস x। সোজা কথা -1টা ভেতরে পাওয়ার সমেত অ্যাবজর্ব করে গেল, মানে পাওয়ারটা সাইন সমেত ভেতরে অ্যাবজর্ব করে গেল। তার মানে কত হয়ে যাচ্ছে এখানে dt বাই d0 ইকুয়াল টু 1 মাইনাস গামা রিয়েল ইন্টু t और dt इक्वल टू d0 इंटू 1 माइनस गामा रियल इंटू t। তাহলে চূড়ান্ত ঘনত্ব ইকুয়াল টু প্রাথমিক ঘনত্ব ইন্টু 1 মাইনাস তরলের প্রকৃত পোষণ গুণাঙ্ক ইন্টু তাপমাত্রা। বা এখানে এরকম প্রুভ করতে দেয় যে প্রমাণ করো উষ্ণতা বৃদ্ধিতে তরলের ঘনত্বের মান আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমরা কি করলাম, এই পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এসে দেখ dt বাই d0 ইকুয়াল টু কি পেলাম 1 মাইনাস গামা রিয়েল ইন্টু t। এই পার্টটা নিশ্চয়ই একের থেকে ছোট, এটা যতই ছোট হোক না কেন এক থেকে বাদ দিচ্ছি একের থেকে ছোট হবে, তাহলে dt লেস দেন d0। তার মানে তাপমাত্রা বাড়লে তরলের ঘনত্বের মানটা আস্তে আস্তে কমে যায়। কঠিনও একই দেখেছিস, তবুও কিন্তু আমি প্রমাণটা করে দিলাম, লিখে রাখ একটা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের ঘনত্ব d0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের ঘনত্ব d0 এবং আয়তন হচ্ছে v0। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো তরলের ঘনত্ব হচ্ছে d0 এবং আয়তন হচ্ছে v0। t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব হচ্ছে d সাফিক্স t, t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব হচ্ছে d সাফিক্স t এবং আয়তন হচ্ছে v সাফিক্স t।
তলের ভর মনে করি ক্যাপিটাল এম, তলের ভর মনে করি ক্যাপিটাল এম। তাহলে d ইকুয়াল টু m বাই v, তাহলে d0 ইকুয়াল টু লিখবি m বাই v0, dt ইকুয়াল টু m বাই vt। তাহলে 2 ডিভাইডেড বাই 1 এটা, তাহলে vt v0 into 1 plus gamma real into t to t minus 0। আচ্ছা এবার লিখবি দ্বিপদ উপপাদ্য অনুযায়ী যেহেতু গামার মান একের থেকে ক্ষুদ্র, গামা আর এর মান একের থেকে ক্ষুদ্র, তাই দ্বিপদ উপপাদ্য অনুযায়ী বাইনোমিয়াল থিওরি, যেহেতু গামার মান একের থেকে ক্ষুদ্র তাই দ্বিপদ উপপাদ্য অনুযায়ী লিখে ফেলবে এটা। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে বা এখান থেকে এক লাইন লিখে দিবি যে উষ্ণতা বৃদ্ধিতে তাহলে ঘনত্বের মান কমে যাবে, যদি প্রমাণ করতে দেয়। উষ্ণতা বৃদ্ধিতে তাহলে ঘনত্বের মান কমে যাবে। তাহলে ঘনত্ব ভার্সেস তাপমাত্রা যদি প্লট করি গ্রাফটা, সলিডের ক্ষেত্রেও একই রকম হবে, কঠিন পদার্থ প্রসারণের ক্ষেত্রে করেছিলাম না, কেউ মনে নেই ওখানে। ঘনত্ব ডেনসিটি ভার্সেস টেম্পারেচার যদি গ্রাফটা প্লট করি এই টাইপের গ্রাফ পাবো। মানে তাপমাত্রা যত বাড়বে ঘনত্বের মান লিনিয়ারলি কমতে থাকবে সরলরৈখিক হারে। এবার লিখি ভার থার্মোমিটারের সাহায্যে, ওয়েট থার্মোমিটার বা থার্মোমিটারের সাহায্যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়। জাস্ট এক্সপেরিমেন্টটা রিডিং মারবে, তবু আমি যে মেন ফর্মুলাটা সেটা লিখে দেবো, কারণ অঙ্কর ক্ষেত্রে লাগে।
ভার থার্মোমিটারের সাহায্যে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়। ভার থার্মোমিটারের সাহায্যে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়। অনেকটা বক যন্ত্র টাইপের দেখতে, এক্সপেরিমেন্টটা জাস্ট করি। একটা তরলের মধ্যে রাখা আছে, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করবো, সেটা আমাকে এর মধ্যে ফিল করলাম। এখানে একটা ক্যাপ মতো থাকে, কট মতো, যদি তরলটাকে মানে উপচে পড়ে তাহলে ভাল্ব দিয়ে এখান দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, প্রথমে ধর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় n গ্রাম তরল আছে। তাপমাত্রা বৃদ্ধি করে T ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তরলটা বাড়লে কি হবে, এখান থেকে খানিকটা তরল রিমুভ করে যাবে, বেরিয়ে যাবে। অবশিষ্ট তরলের ভর হচ্ছে m গ্রাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যাপিটাল m গ্রাম তরল আছে। এবার আমি বাড়ি থেকে হিট প্রয়োগ করলাম, কি করে না, এরকম গরম জলের চেম্বারের মধ্যে এটাকে আমরা বসিয়ে দিলাম। জেনারেলি যেটা করা হয়, চেম্বারের মধ্যে আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে কি হবে, তরলটা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করলে যে এক্সেস তরলটা ক্রিয়েট থাকবে সেটা কি হবে, ভাল্ব দিয়ে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করলে তরলটা বেরিয়ে যাবে। তাহলে যে অবশিষ্ট তরলের ভর হচ্ছে সেটা হচ্ছে স্মল m গ্রাম, কমে গেল। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক এই কলটা লিখতে পারি, বহিষ্কৃত তরলের ভর বাই অবশিষ্ট তরলের ভর ইন্টু তাপমাত্রার পরিবর্তন। একবার ওয়ার্ডে লিখতে হবে, এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক নির্ণয়। তাহলে লিখবি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো ভার থার্মোমিটারের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো ভার থার্মোমিটারের মধ্যে অবশিষ্ট তরলের পরিমাণ ক্যাপিটাল M গ্রাম, মানে অবশিষ্ট ভার থার্মোমিটারের মধ্যে তরলের পরিমাণ, খুব বাংলাটা আমার সময় গন্ডগোল হচ্ছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো ভার থার্মোমিটারের মধ্যে তরলের পরিমাণ হচ্ছে ক্যাপিটাল M গ্রাম, তরলের পরিমাণ হচ্ছে ক্যাপিটাল M গ্রাম। তাপমাত্রা T ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, কিছু পরিমাণ তরল ভার থার্মোমিটার থেকে তরলের প্রসারণের জন্য নির্গত হলো। কিছু পরিমাণ তরল ভার থার্মোমিটার থেকে তরলের প্রসারণের জন্য নির্গত হলো। তরলের প্রসারণের জন্য নির্গত হলো। সুতরাং অবশিষ্ট তরলের ভর মনে করি স্মল m গ্রাম। সুতরাং অবশিষ্ট তরলের ভর মনে করি স্মল m গ্রাম। স্মল m গ্রাম। সুতরাং আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক লিখে রাখবি, বহিষ্কৃত তরলের ভর একবার ওয়ার্ডে লিখবি, বহিষ্কৃত তরলের ভর বাই অবশিষ্ট তরলের ভর, বহিষ্কৃত তরলের ভর বাই অবশিষ্ট তরলের ভর ইন্টু তাপমাত্রার পরিবর্তন। বহিষ্কৃত তরলের ভর বাই অবশিষ্ট তরলের ভর ইন্টু তাপমাত্রা পরিবর্তন। তাহলে এখান থেকে পেয়ে গেলাম।
এবার দেখবি তরলের ব্যতিক্রান্ত প্রসারণ। এখানে আরেকটা এক্সপেরিমেন্টও আছে, ডুলং পেটির এক্সপেরিমেন্ট। জাস্ট এক্সপেরিমেন্টটা রিডিং মারবি, ওই সব এক্সপেরিমেন্ট আসছে না, আগেকার দিনে আসতো। এই যেমন এই এক্সপেরিমেন্টটাও আগের দিনকার দিনে আসতো, জাস্ট ফর্মুলাটা লাগবে আমার প্রবলেম সলভিংয়ের জন্য। এখন 2 আর 3 মার্কসের বেশি বড় কোশ্চেন দেয় না, ওই এক্সপিরিয়েন্স ওসব মান্দাতার আমলে, দাদুর আমলে কোশ্চেনটা করতো। এবার লিখবি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ভালো করে সব আমরা কি দেখলাম না, ঘনত্বের সঙ্গে তাপমাত্রার সম্পর্কে d0 × 1 - গামা রিয়েল × t। তার মানে যত তাপমাত্রা বাড়বে তত ঘনত্বের মান কমতে থাকবে, যে কোনো তরলের ক্ষেত্রে তাই হয়। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করবি তখন ঘনত্ব না কমে বাড়তে থাকে, এবং 4 ডিগ্রির পর আবার কিন্তু নর্মাল লিকুইডের মতো বিহেভ করে, মানে উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বের মান কমতে থাকে। কি হচ্ছে, যে কোনো তরলের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়াই ঘনত্বের মান কমতে থাকে, কারণ রিলেশনটা সেটাই বেরোলো। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ঘনত্বের মান না কমে বাড়তে থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্বের মান সর্বোচ্চ হয়, তারপরে কি হয়, আবার তাপমাত্রা বাড়ালে ঘনত্বের মান কমতে থাকে, নর্মাল লিকুইডের মতো বিহেভ করে 4 ডিগ্রির পর। সিমিলারলি যখন কোনো তরলকে যখন ঠান্ডা করবো, মানে টেম্পারেচার কমানো, তাহলে ঘনত্বের মান বাড়তে থাকবে। কিন্তু জলের ক্ষেত্রে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি যদি ঠান্ডা করি তাহলে ঘনত্বের মান না বেড়ে কমতে থাকবে। ঠিক উল্টোটা হবে, কারণ বাড়লে যদি এটা হচ্ছে কমলে ওইটা হবে। একে কি বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, অন্যান্য তরলের ক্ষেত্রে আলাদা। তাহলে কি হলো, যে কোনো তরলের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি উষ্ণতা বৃদ্ধিতে তরলের ঘনত্বের মান কমতে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করব তখন ঘনত্বের মান না কমে বাড়তে থাকবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বোচ্চ হবে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বের মান আস্তে আস্তে কমতে থাকবে। সিমিলারলি ঠিক রিভার্স প্রসেসটাও হয়। তাহলে জলের ক্ষেত্রে অন্যান্য তরলের তুলনায় এই অদ্ভুত আচরণের জন্য এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কেন হয় না, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জলের অণুগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ। H2O 3টে ফরম্যাটে থাকে, H2O 2 আর একটা হচ্ছে H2O 3, হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর এই হাইড্রোজেন বন্ধনগুলো ব্রেক করে যায়, তখন নর্মাল লিকুইডের মতো বিহেভ করে। তাহলে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে কি হচ্ছে, জলের মলিকিউলসগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ, তাই জন্যে এরকম অদ্ভুত আচরণ বা জলের ব্যতিক্রান্ত প্রসারণ ঘটে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর ওই হাইড্রোজেন বন্ধন ব্রেক করে যায় এবং নর্মাল লিকুইডের মতো বিহেভ করে। ঠিক আছে, তাহলে হেডিং দিবি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। যে কোনো তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তরলের ঘনত্বের মান কমতে থাকে। কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে ঘনত্বের মান বাড়তে থাকে, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সর্বোচ্চ হয়, এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বের মান কমতে থাকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্বের মান কমতে থাকে।
একইভাবে তাপমাত্রা হ্রাসের জন্য তরলের ঘনত্বের মান বৃদ্ধি পায়। তাপমাত্রা হ্রাসের জন্য তরলের ঘনত্বের মান বৃদ্ধি পায়। তরলের ঘনত্বের মান বৃদ্ধি পায়। কিন্তু জলের ক্ষেত্রে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা হ্রাসের জন্য 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রা হ্রাসের জন্য ঘনত্বের মান কমতে থাকে। ঘনত্বের মান কমতে থাকে। এই 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে জলের এই অদ্ভুত আচরণকে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে জলের এই অদ্ভুত আচরণকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এখান থেকে কোশ্চেন আসে কিন্তু জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ হলো জলের ব্যতিক্রান্ত প্রসারণের কারণ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে জলের মলিকিউলস কি অণু না পরমাণু কি বলে, জলের অণুগুলি মনে হয় বাংলাটা হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে বলে 3টে ফরম্যাট লিখবে। মেনলি 3টে ফরম্যাটে থাকে। হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে যায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পর হাইড্রোজেন বন্ধনগুলি ভেঙে যায় এবং নর্মাল লিকুইডের মতো ব্যবহার করে, সাধারণ তরলের মতো আচরণ করে। তাহলে এই উষ্ণতা পরিবর্তনে জলের ঘনত্বের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের ঘনত্বের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের ঘনত্বের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। ঘনত্বের পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। বা প্রশ্নটা এরকম দেয় 0 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা পরিবর্তন, 12 কেন 20ও দিতে পারে বা 20 ধরনের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উষ্ণতা পরিবর্তনে জলের ঘনত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের ঘনত্বের পরিবর্তনের লেখচিত্র। প্রথমে কি হচ্ছে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়ছে, ঘনত্ব বাড়ছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বোচ্চ, তারপরে কমতে থাকছে। যত ডিভাইস সেই পর্যন্ত লিখে দেবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্বের মান গ্রাম পার সিসিতে। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্বের মান হচ্ছে
1 গ্রাম পার সিসি সর্বোচ্চ, এটা কত 0.97 গ্রাম পার সিসি। তাহলে দেখ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব 0.97, আস্তে আস্তে তাপমাত্রা বাড়াচ্ছে, ঘনত্বের মান বাড়ছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্বের মান সর্বোচ্চ 1 গ্রাম পার সিসি, যেটা নিয়ে আমরা কাজ করি সিজিএস এ। তারপর তাপমাত্রা আরও বাড়াচ্ছে, ঘনত্বের মান কমতে থাকছে। তাহলে এখানে একটা লিখে রাখি, তাপমাত্রা বৃদ্ধিতে প্রথমে জলের ঘনত্বের মান বাড়তে থাকে, তাপমাত্রা বৃদ্ধিতে জলের ঘনত্বের মান প্রথমে বাড়তে থাকে। চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্বের মান সর্বোচ্চ হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্বের মান সর্বোচ্চ হয়। তারপরে তাপমাত্রা বৃদ্ধিতে ঘনত্বের মান কমতে থাকে। তাহলে কি উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। জলের আয়তন পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। উষ্ণতা বৃদ্ধিতে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। তাপমাত্রা আয়তনটা হচ্ছে সিসিতে আছে, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখ তো ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই আয়তন, ভর তো কনস্ট্যান্ট, তাহলে ঠিক এর ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে ঘনত্বের কার্ভ যেরকম পেয়েছি তার ঠিক উল্টোটা হবে। প্রথমে তাপমাত্রা বাড়াচ্ছি, আয়তনের মান কমতে থাকছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের মান হচ্ছে সর্বনিম্ন, তারপরে বাড়তে থাকছে। এটা কত ছিল 1.002 সিসি। আমরা 1 গ্রাম জল নিয়ে কাজ করছি, তার ডেটা বসাচ্ছি। তাহলে 4 ডিগ্রিতে কত হবে, এখানে 1 সিসি হবে, তাই জন্য তো 1 গ্রাম পার সিসি হয়েছে। 1 গ্রাম জল নিয়ে কাজ করছি। তাহলে কি হচ্ছে, প্রথমে তাপমাত্রা বাড়াচ্ছে, জলের আয়তনের মান কমতে থাকছে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তনের মান সর্বনিম্ন, আমরা 1 গ্রাম জল নিয়ে কাজ করছি, তাই জন্য 1 সিসি, তাই জন্য 1 গ্রাম পার সিসি। তারপরে তাপমাত্রা আরও বাড়াচ্ছে, নর্মাল লিকুইডের মতো বিহেভ করছে, আয়তনের মান কিন্তু বাড়ছে থাকছে। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম জল নিয়ে যদি কাজ করি, তাহলে এর আয়তন 1.002 সিসি আসবে। তাহলে লিখবি প্রথমে তাপমাত্রা বৃদ্ধি করলে জলের আয়তনের মান কমতে থাকে। তাপমাত্রা বৃদ্ধি করলে জলের আয়তনের মান কমতে থাকে।
এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তনের মান সর্বনিম্ন হয়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তনের মান সর্বনিম্ন হয়। আমরা যদি 1 গ্রাম জল নিয়ে কাজ করি তার আয়তন হবে 1 সিসি। 1 গ্রাম জল নিয়ে কাজ করলে তার আয়তন হবে 1 সিসি। এবং ওয়ার পর তাপমাত্রা বৃদ্ধিতে জলের আয়তনের মান বাড়তে থাকে। তাপমাত্রা বৃদ্ধিতে জলের আয়তনের মান বাড়তে থাকে। এখানে 1 গ্রাম জল নিয়ে যেহেতু কাজ করছি তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লিখে রাখবি। আয়তনটা হচ্ছে 1.002 সিসি। তাহলে ব্যতিক্রান্ত প্রসারণের প্রয়োগটা কি? শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে, সেটা পড়েও জিনিস বাচ্চাবেলায়। ধর বাইরের টেম্পারেচার শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? ধর বাইরের টেম্পারেচার -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আইসের কন্ট্যাক্টে যে ওয়াটার লেয়ারটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। তারপরে আইসের কন্ট্যাক্টে হচ্ছে আইস সারফেস, এটা হচ্ছে আইস। তার কন্ট্যাক্টে যে ওয়াটার লেয়ার 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে লেয়ারটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে লেয়ারটা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে সবার নিচে থাকবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বিকজ দ্য ডেন্সিটি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ম্যাক্সিমাম 1 গ্রাম পার সিসি। তার মানে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ, তার মানে সেটার বেশি ভারী জল, তখন সে কী হবে, সেটা নিচে থাকবে। এইভাবেই কিন্তু ওপরটা টোটালি ফ্রিজ করে গেছে, কিন্তু নিচে লেকে কিন্তু নিচের লেকের তলায় কিন্তু মাছরা বেঁচে থাকে এইভাবে। ওই জন্য কোনো ফ্রিজিং লেকের উপর দিয়ে হাঁটতে বারণ করে। কেন না, ওপরে যে আইস লেয়ারটা আছে কোনো কারণে যদি ক্র্যাক হয়ে যায় তুই সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে যাবে, তুই আর বেরিয়ে আসতে পারবে না, কারণ টোটালি চারিদিকে আইস লেয়ার দিয়ে মানে কাভার্ড করা আছে। তুই আর কখনোই যেখান দিয়ে ঢুকেছিলি সেখান দিয়ে ছাড়া বাকি দিয়ে কোনো জায়গা দিয়ে বেরোতে পারবে না। বই থেকে পড়ে দিবি অ্যাপ্লিকেশনস। এবার এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো এইচএসে এসছে, মানে 11-এর বোর্ড এক্সামে এসছে, আমি সেগুলো পড়ে দিচ্ছি। তারপরে তোদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আমাকে এখনও বলিসনি যে ওই অ্যাসাইনমেন্টে কার কী আটকেছে, আমি জানি না তোরা করেছিস নাকি। কাঁচের সাপেক্ষে পারদের আপাত পোষণ গুণাঙ্ক, কাঁচের সাপেক্ষে পারদের আপাত পোষণ গুণাঙ্ক কাঁচের সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক 153.10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 180 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করা। এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
তাহলে আমরা কি পাত্রের আয়তন পোষণ গুণাঙ্ক বার করতে পারবো, কারণ আগে দিন এটা প্রবলেম নাম্বার 1 এইচএসএই এসেছিল। তাহলে রিয়েল এক্সপানশন ইকুয়াল টু লিখতে পারি অ্যাপারেন্ট এক্সপানশন প্লাস কন্টেনারের এক্সপানশন। এখান থেকে নিশ্চয়ই গামা জি বার করতে পারবো, তাহলে তাকে 1/3 করে দেবো, তাহলেই আলফা পেয়ে যাবো, কারণ দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক চেয়েছে। তাহলে গামা ইকুয়াল টু 3 আলফা। অ্যান্সার লিখে রাখবে 9 into 10 to the power minus 6 per degree centigrade. 9 into 10 to the power minus 6 per degree centigrade. Next question number 2. Problem number 2. Board exam. Like 0 ডিগ্রি উষ্ণতায় পারদের ঘনত্ব, 0 ডিগ্রি উষ্ণতায় পারদের ঘনত্ব, 0 ডিগ্রি উষ্ণতায় পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, 13.6 গ্রাম পার সিসি, 13.6 গ্রাম পার সিসি। তাহলে 100 ডিগ্রি উষ্ণতায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম পারদের আয়তন কত হবে? 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম পারদের আয়তন কত হবে? 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম পারদের আয়তন কত হবে? যেখানে পারদের আয়তন পোষণ গুণাঙ্ক মানে কিছু না বললে সবসময় রিয়েল দিয়েছে 1/5500 পার ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে পারদের আয়তন পোষণ গুণাঙ্ক যেটা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদের ঘনত্ব দিয়ে দিয়েছে 13.6 গ্রাম পার সিসি। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম পারদের আয়তন কত হবে দেয়া আছে এটা। তাহলে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদের ঘনত্ব নিশ্চয়ই বার করতে পারবো। কি করে না, dt ইকুয়াল টু d0 ইন্টু 1 মাইনাস গামা রিয়েল ইন্টু t। তাহলে d100 ইকুয়াল টু d0 ইন্টু 1 মাইনাস গামা রিয়েল ইন্টু t। d0 কত 13.6, গামা রিয়েল বলে দিয়েছে 1/5500, তাপমাত্রা পরিবর্তন কত 100। ক্যালকুলেট করব, তাই তো। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত আমরা জানি, ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই আয়তন। তাহলে আয়তন 100 ডিগ্রি ইকুয়াল টু ভর বাই ঘনত্ব 100 ডিগ্রি। এটা বার করেছি, এখানে বসিয়ে দেবো। তাহলে ভর তো বলা আছে, কত আছে 100 গ্রাম। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ঘনত্ব বার করে নিলাম, সেখান থেকে আয়তন পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 7.486। Next problem number 3. কোনো কাঁচের ফ্লাক্সের আয়তন 540 সিসি, কোনো কাঁচের ফ্লাক্সের আয়তন হচ্ছে 540 সিসি।
ওই ফ্লাক্সের কত আয়তনের পারদ রাখলে, ওই ফ্লাক্সের মধ্যে কত আয়তনের পারদ রাখলে ফ্লাক্সের বাকি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। ফ্লাক্সের বাকি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। ফ্লাক্সের বাকি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। পারদের প্রকৃত পোষণ গুণাঙ্ক রিয়েল এক্সপেনশন 1.8 into 10 to the power minus 4 per degree centigrade। এবং কাঁচের আয়তন পোষণ গুণাঙ্ক এটা হচ্ছে গামা গ্লাস 2.5 into 10 to the power minus 5 per degree centigrade। ভালো কোশ্চেন, বোর্ডে এসেছিল। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমি দেখছি পরপর 3 থেকে 4 বছর, মানে পরপর না, এক টাইপের কোশ্চেন কিন্তু এসছে, জাস্ট ডেটা চেঞ্জ করে। বলছে একটা কাঁচের ফ্লাক্স আছে, যার আয়তনটা বলে দিয়েছে কত 540 সিসি। বলছে তার মধ্যে কত আয়তনের পারদ রাখলে, ধর 1 সিসি পারদ রাখলাম, এই ফাঁকা অংশের আয়তনটা, ফাঁকা অংশ কোনটা, এইটা হচ্ছে ফাঁকা অংশটা, ফাঁকা অংশের আয়তনটা সমস্ত তাপমাত্রা পরিবর্তনে একই থাকবে। এটাই তো বলছে, সমস্ত তাপমাত্রা পরিবর্তনে এই ফাঁকা অংশের আয়তনটা একই থাকবে। সেটা কখন সম্ভব? আমি যদি হিট দিই তাহলে গ্লাসটাও বাড়ছে, তরলটাও বাড়ছে। যদি তরলটা যতটা বাড়ে, গ্লাসটাও ঠিক যদি ততটাই বাড়ে, তাহলেই ওই গ্যাপটা সবসময় সমান থাকবে। আমি হিট দিচ্ছি, কে বাড়বে? কাঁচও বাড়বে, কারণ কাঁচের গামা দেওয়া আছে। তরলও বাড়বে, তরলের গামাও দেওয়া আছে। তাহলে কখন এই গ্যাপটা সমান থাকবে? এটার মধ্যে গ্যাপটা কখন সমান থাকবে? যদি কাঁচ ঠিক যতটা বাড়ে, যদি তরলটাও ঠিক যদি ততটাই বাড়ে, তাহলেই সমান থাকবে। আমরা কী করে বার করি আয়তনের পরিবর্তন? আমরা জানি V2 equal to V1 into 1 plus gamma into T2 minus of T1, or V2 minus V1 equal to আমি লিখতে পারি V1 gamma into T2 minus T1। এটা কি আয়তনের পরিবর্তন পেলাম। তাহলে কাঁচের গ্লাস আয়তনের পরিবর্তন কত হয়ে যাবে? কাঁচের প্রাথমিক আয়তন ইন্টু কাঁচের গামা কত দিয়ে দিয়েছে 2.5 into 10 to the power minus 5। তাপমাত্রা পরিবর্তন T2 minus T1। মার্কারির ক্ষেত্রে কত হয়ে যাবে? মার্কারি আয়তন X ধরছি, মার্কারি গামা দিয়ে দিয়েছে 1.8 into 10 to the power minus 4। তাপমাত্রা কত? T2 minus T1। তাহলে গ্যাপটাকে যদি সমান রাখতে হয়, তাহলে কাঁচ ঠিক যতটা প্রসারিত হবে, মার্কারিও ঠিক ততটাই প্রসারিত করতে হবে। তাহলে গ্লাস ইকুয়াল টু গামা অফ মার্কারি করবো, এখান থেকে আমরা কিন্তু এক্সটা পেয়ে যাব। অ্যান্সার বেরোবে এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ডে একাধিকবার এসছে। তাহলে একটা পাত্র আছে যার আয়তন 540 সিসি, বলছে কত পরিমাণ মার্কারি রাখলে সমস্ত তাপমাত্রা পরিবর্তনে ওদের মধ্যে যে ফাঁকা অংশটা আছে তার আয়তন সমান থাকবে। সেটা কখন পসিবল? না তাপমাত্রা যদি বাড়াই বা কমাই, মার্কারি যতটা প্রসারণ বা সংকোচন ঘটবে, কাঁচপাত্র ঠিক ততটাই যদি প্রসারণ বা সংকোচন ঘটে, সেটাই পসিবল। তাহলে আয়তনের পরিবর্তন কাঁচের ক্ষেত্রে এটা বার করলাম, মার্কারির ক্ষেত্রে বার করলাম, দুটো সমান করে দিলাম, এক্স পেয়ে গেলাম। নেক্সট 75 आंसर। একটি পারদ থার্মোমিটারে নাম্বার এটা কত 4 মনে হয়,
5 পুরো বাইক যাও এটা হবে একটি পারদ থার্মোমিটারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি পারদ থার্মোমিটারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.4 সিসি পারদ আছে। নেক্সট কোশ্চেন, এটা বোর্ডের সব বোর্ডের প্রশ্নগুলি মডেল পেপার থেকে দিচ্ছি। একটি পারদ থার্মোমিটারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.4 সিসি পারদ আছে। 0.4 সিসি পারদ আছে। থার্মোমিটারের কৈশিক নলের ব্যাস 0.5 মিলিমিটার ব্যাসটা। কৈশিক নলের ব্যাসটা হচ্ছে 0.5 মিলিমিটার। তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত পরিমাপের জন্য 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত পরিমাপের জন্য স্কেলের দৈর্ঘ্য কত করতে হবে? স্কেলের দৈর্ঘ্য কত করতে হবে? স্কেলের দৈর্ঘ্য কত করতে হবে? দেয়া আছে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক। দেয়া আছে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক 1.7 into 10 to the power minus 4 per degree centigrade। থার্মোমিটার এর ক্ষেত্রে কি হয় না, এরকম একটা কাঁচ নল থাকে যার মধ্যে একটা ক্যাপিলারি টিউব থাকে, এই বাইরে একটা পারদ পূর্ণ থাকে। কি হয়, যখন আমরা বডির সঙ্গে কন্ট্যাক্টে আসি, বডি টেম্পারেচার অ্যাচিভ করে, সঙ্গে সঙ্গে পারদটা প্রসারিত হয়। প্রসারিত হয়ে কী হবে, এই কাঁচ নল বরাবর ক্যাপিলারি টিউব বরাবর উপরের দিকে উঠে আমাদের জ্বরটা মাপে বিভিন্ন যে স্কেল ডিভিশনস করা থাকে। তাহলে আমি মাপতে চাইছি কত, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যদি তাপমাত্রা পরিবর্তনের জন্য পারদটা কতটা প্রসারিত হবে আমি বার করতে পারবো। যতটা প্রসারণ করবে, এখানে তার জায়গা নেই, সেটাই এখানে বরাবর উপরের দিকে উঠবে। তাহলে আয়তনের পরিবর্তন সমান প্রাথমিক আয়তন ইন্টু গামা ইন্টু তাপমাত্রা পরিবর্তন। প্রাথমিক আয়তন কত, 0.4 সিসি, গামা কত 1.7 ইন্টু 10 to the power minus 4, তাপমাত্রা পরিবর্তন কত 100। এই যে আয়তনের পরিবর্তনটা হলো সেটা কি হবে, কাঁচ নল বরাবর উপরের দিকে উঠবে। মনে করি কাঁচ নলের উচ্চতা করতে হবে 8 সেন্টিমিটার। তাহলে কাঁচ নল বরাবর যদি উচ্চতা 8 সেন্টিমিটার হয় তাহলে আয়তন কত হয়ে যাবে, পাই আর স্কয়ার এইচ। যেহেতু চোম ব্যাসার্ধটা বলে দিয়েছে কত, ব্যাসটা বলে দিয়েছে, তাহলে পাই ইন্টু ডি বাই 2 তার হোল স্কয়ার ইন্টু এইচ। ডিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে পাই ইন্টু ডি বাই 2 তার হোল স্কয়ার ইন্টু এইচ। ডিটা বসিয়ে দিলাম। এই যে তাপমাত্রা পেয়ে বডির সঙ্গে যখন কন্ট্যাক্টে আসে, যে তাপমাত্রা পেয়ে যে পারদটা প্রসারিত হচ্ছে, সেই পারদটা কোথাও বরাবর উঠবে, ক্যাপিলারি টিউব বরাবর উঠবে। যদি ক্যাপিলারি টিউবের দৈর্ঘ্য যদি এইচ হয়, তাহলে যে আয়তন প্রসারণ বর্গ সমান সমান কি লিখতে পারি, পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ। ব্যাসটা দিয়ে দিয়েছে ব্যাসার্ধ, সেন্টিমিটার চেঞ্জ করলাম। হাইট ওটা মিনিমাম করতেই হবে, যদি ওর থেকে কম করিস কী হবে, তাহলে ধাক্কা মেরে ফাটটা ফাটিয়ে দেবে। ওকে, তাহলে অ্যান্সার হবে 3.46 সেন্টিমিটার। তাহলে যে আয়তনের প্রসারণ ঘটলো পারদের, সেটা কাঁচ নল বরাবর উপরের দিকে উঠলো। তার মানে কাঁচ নলের মিনিমাম উচ্চতা এইচ যদি হয়, তাহলে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু আয়তনের প্রসারণ। আর একটা লিখ, এটাও পড়ে এসছে। একটি ইউ নলের, মানে ইউটিউব ডাউনলোডিং না, একটি ইউ নলের দুটি উলম্ব বাহুতে, একটি ইউ নলের দুটি উলম্ব বাহুতে
0 ডিগ্রি এবং 100 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি উষ্ণতায় সাম্যাবস্থায় 0 ডিগ্রি এবং 100 ডিগ্রি উষ্ণতায় সাম্যাবস্থায় দুটি পারস্তম্ভের উচ্চতা যথাক্রমে দুটি পারস্তম্ভের উচ্চতা যথাক্রমে 75 সেন্টিমিটার এবং 76.35 সেন্টিমিটার। তাহলে পাওয়ারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। পাওয়ারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। ভালো প্রশ্ন। এই অবস্থা সাম্যাবস্থায় আছে মানে কি, এর মধ্যে যে চাপ 75.6 সেন্টিমিটার কত তাপমাত্রার জন্য? 0 ডিগ্রির জন্য। আর 100 ডিগ্রির জন্য এটা, এর জন্য যে চাপ দুটো সমান, না যদি এর চাপ বেশি হতো চেপে ওদিকে তুলে দিত, এর চাপ বেশি হলে চেপে এদিকে তুলে দিত, তাই তো? তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে আমরা কীভাবে মান করি? V2 মাইনাস V1 বাই V1 ইন্টু তাপমাত্রার পরিবর্তন। V2 মানে পাই r স্কোয়ার ইন্টু H2 মাইনাস পাই r স্কোয়ার ইন্টু H1 বাই পাই r স্কোয়ার ইন্টু H1 ইন্টু T2 মাইনাস T1। পাই r স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে H2 মাইনাস H1 বাই H1 ইন্টু T2 মাইনাস T1। জরুরি আটটা তো আপনি ধরলেন না, তাপমাত্রা বাড়লে এটাও তো বাড়বে, কিন্তু যেহেতু কাঁচ নলের কোনো গামা দেয়নি তাই আর এর কোনো নেওয়ার দরকার নেই, বোর্ডে দেয় না, জয়েন্টের ক্ষেত্রে দেয়। তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা আমি H1 H2 এটা H1 ধরছি, তাহলে আয়তন কত? পাই r স্কোয়ার ইন্টু H2 পাই r স্কোয়ার ইন্টু H1, নিচে কত? পাই r স্কোয়ার ইন্টু H1 T2 মাইনাস T1। তাহলে বসিয়ে দিলাম, এখানে H2 কত হবে? 76.3, এটা 75, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 100 মাইনাস 0। অ্যান্সার হবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই পর্যন্ত দেখে রাখবি, আমি তোদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর আমি তোদের ব্যাচে ডাকতে থাকবো যে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য 2-3 জন করে, ঠিক আছে? ওকে। আর আমি এক্সামের জন্য আমি বলে দিয়েছি 8 তারিখ থেকে এক্সাম আছে, যেগুলো সিলেবাস দিয়ে দিয়েছি, আমি কিন্তু ডাকবো বিভিন্ন টাইম স্লটে।